সৃজনশীল ভাইরা যারা আজকের এই শিক্ষা আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে চলেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এরকম আন্দোলন করতে হচ্ছে কেন। যে আজকে আমাদের রাজ্য তথা সারা দেশে শিক্ষা ব্যবস্থা একটা তলানিতে ঠেকেছে। আমাদের দেশ এই প্রাণপ্রিয় দেশ 80 বছর প্রায় হতে চলল স্বাধীনতা লাভ করেছে, তারপরেও কিন্তু আজকে দেশের যা শিক্ষার হাল তার দিকে যদি আমরা তাকাই দেখব যে পুরো খুনোর গোয়ালে পরিণত হয়েছে। আজকে মনে হচ্ছে দেশ যেন নতুন স্বাধীনতা লাভ পেয়েছে, অথচ স্বাধীনতার পরে যখন শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল তাতে সেই শিক্ষা কমিশনে নৈতিকতার উপরে জোর দেওয়া হয়েছিল, নৈতিক শিক্ষা দানের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু আজকে নৈতিক শিক্ষা তো দূরের কথা, ন্যূনতম শিক্ষা, ন্যূনতম এডুকেশন আজকে বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থা আমরা পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ যদি আমরা খুঁটে দেখব যে সরকারি শিক্ষা ব্যবস্থায় আগে একটা সময় প্রতি বছর শিক্ষক চাকরি পাওয়ার তার একটা পরীক্ষা হতো। সেই পরীক্ষা গত প্রায় 15 বছরে মাত্র 2-3 বার চাকরি পরীক্ষা হয়েছে এবং তাতে শিক্ষক নিয়োগ যাও কিছু হয়েছিল তাও আবার কেস কাচারি হয়ে বহু চাকরির জন্য অনেক হাজার হাজার শিক্ষক তারা কর্মচ্যুত হয়েছে। ফলে আজকে দেখছি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দিকে হাজার হাজার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা নেই। আবার কোথাও দেখা যাচ্ছে শহর অঞ্চলের দিকে দেখা যাচ্ছে সরকারি স্কুলে অনেক শিক্ষক, 10-12 জন শিক্ষক, ছাত্রছাত্রী নেই। তাহলে কোথাও শিক্ষক বেশি, ছাত্রছাত্রী নেই, কোথাও শিক্ষক নেই, অনেক ছাত্রছাত্রী। তাহলে এইভাবে যে ভারসাম্যপূর্ণহীন অবস্থা রয়েছে, এর জন্য শিক্ষা কিন্তু মান খুব তলানিতে ঠেকেছে। তাই আজকে দেখছেন আপনারা এএসআইয়ের যে কাজ হচ্ছে, আজকে প্রচুর শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি গ্রুপ সিকে তুলে নেওয়া হয়েছে তার কাজের জন্য। তারা আজকে মাসের পর মাস তারা স্কুলে থাকতে পারছে না, তারা স্কুলে পড়াতে পারছে না। ফলে সরকারি নানা রকম কাজের তাদেরকে ঠকানো হয়েছে এবং শুধু খোদ স্কুলেতেই অনেক রকমের কাজ দেওয়া হচ্ছে। যেই কাজ করার জন্য আজকে স্কুলের শিক্ষকরা তারা নিজেরাও চাইছে না তার নিজের স্কুলে তার ছেলেমেয়েকে পড়াতে। তারা কি করছে? প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝোঁক দিতে হচ্ছে। প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে দিনের পর দিন এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে, প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝোঁক প্রবণতা বাড়ছে এবং বকলমে যেটা আমরা বুঝতে পারছি যে একটা কর্পোরেটদের হাতে, কর্পোরেট সংস্থাদের হাতে, প্রাইভেট কোম্পানির হাতে শিক্ষাটাকে তুলে দেওয়া হচ্ছে কেন? ফলে এর ফলে কী হচ্ছে? আজকে যাদের মধ্যবিত্ত সাধারণ নিম্ন পরিবারের গরিব শ্রেণীর মানুষ তারা ওই শিক্ষাকে নিতে পারছে না। ফলে তারা একটা সময় গিয়ে আর 9-10-এ গিয়ে বা মাধ্যমিক পর্যন্ত গিয়ে তারা পড়াশোনা করছে না। এবং আমরা আরেকটা দিকে আমি উল্লেখ করবো, আপনারা দেখে থাকবেন যে আজকে 11-12-এ মাত্র 4টে বই দেওয়া হয় 11-এ এবং 12-এ মাত্র 2টো বই দেওয়া হয়, অথচ 10,000 টাকা করে ট্যাবের টাকা দেওয়া আছে। ওই টাকাটা না দিয়ে যদি তাদের বই কিনে দেওয়া হতো, আমি একটা এইচএস সেকশনের শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, তাহলে তারা ওই বইগুলো পড়তে পারতো। তা না করে তারা ওই টাকা পেয়ে ফোন কিনছে, মোবাইল ফোন কিনে ক্লাসে বসে ফোন দেখছে, টয়লেটে গিয়ে ফোন দেখছে, ফোনে কথা বলছে। তারা ফোনেতে একটা বিরাট সময় নষ্ট করে তারা শিক্ষাতে দূরে করার বরং তাদের নৈতিক অবক্ষয় করছে, নৈতিকতা দূরে সরে যাচ্ছে। এতে কী লাভ হচ্ছে? এতে লাভ একটা হচ্ছে, কী লাভ হচ্ছে? কর্পোরেটদের লাভ হচ্ছে, এরা সুলভ শ্রমিকে পরিণত হচ্ছে, এরা সস্তা পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে। এরা শ্রমিক তৈরি হওয়ার জন্য তারা আর কলেজের এডুকেশন থেকে মুখ ফিরছে না। কলেজগুলো দেখুন, কলেজের সিট ফাঁকা, অনার্স গ্র্যাজুয়েটের সব সিট ফাঁকা প্রতিটা কলেজে, সেখানে দেখছে ছাত্রছাত্রী নেই। আমার কলেজে যারা যে সমস্ত বন্ধুরা শিক্ষকতা করছেন বলছেন যে কলেজে সেখানে ছাত্রছাত্রী নেই। কারণ কি? তার কেন পড়বে? এইদিকে চাকরি নেই, তার চাকরি না দিয়ে আমরা হায়ার এডুকেশন বন্ধ করে দিচ্ছি। হায়ার যখনই দেখা যাচ্ছে ছাত্রছাত্রী নেই, তাহলে কলেজেও শিক্ষক নিয়োগ করতে হবে না, সেখানেও কলেজ ইউনিভার্সিটি সেখানেও শিক্ষক নিয়োগ করতে হবে না। এবং দেখা যায় বিএড কলেজেও ঢুকছে, বিএড কলেজে পড়ার জন্য অন্য রাজ্যের ছেলেমেয়েরা এসে এখানে বিএড কমপ্লিট করে তারা সেই রাজ্যে গিয়ে ফিরে গিয়ে চাকরি করছে। তাহলে কি হচ্ছে? আমাদের সুলভ শ্রমিক তৈরির একটা কারখানা তৈরি হয়েছে আর লেখাপড়ার মান খুব তলানিতে এসে ঠেকেছে, সেটা আপনারা খুব হাড়ে উপলব্ধি করতে পারছেন। শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যারা আধিকারিকরা আছেন, শিক্ষার যে দপ্তরগুলো রয়েছে, সমস্ত কমিশনগুলো, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন থেকে আরম্ভ করে আপনি এডিআই থেকে আরম্ভ করে মাদ্রাসা বোর্ড থেকে আরম্ভ করে এবং এইচএস কাউন্সিল
শিক্ষা পর্ষদগুলো সেখানেও শিক্ষক সংগঠনের পক্ষে ধাক্কা দিতে হচ্ছে বারবার। না ধাক্কা দিলে কাজ হবে না। ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, পুরো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে যে নানা রকম কাজগুলো দিনের পর দিন বছর পর ধরে আটকে আছে, সেখানে বারবার সরকারের নলেজে আনা হচ্ছে এবং সেই ধাক্কা দিয়ে তাদেরকে, তবুও তাদের চেতনা ফিরছে না। আজকে আন্দোলনের প্রয়োজন কেন হচ্ছে? এই জন্য ক্যাম্পেইন, এই প্রচার অভিযান, এই যে এসআইও দায়িত্ব নিয়েছে, তারা একটা মুহিম চালাবে, ক্যাম্পেইন চালাবে। এই আন্দোলনের মধ্যে সরকারকে সচেতন করানো হচ্ছে, কারণ সরকার চালাতে গিয়ে তারা অনেক সময় নিজেদের ভুল বুঝতে পারছে না, তাদের শিক্ষার প্রতি যে বিমুখ হয়ে গেছে, তাদেরকে একটু সচেতন করানোর জন্য এবং শিক্ষার প্রতি যাতে একটু নেক নজর দেয়, তাহলে আগামী দিনে আমাদের এই প্রজন্ম যেটা আসবে, কারণ আপনারা জানেন যে কোনো একটা ব্যক্তি, কোনো একটা পরিবার, কোনো একটা সমাজ তথা জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না যদি তারা শিক্ষায় শিক্ষিত নয়, যদি তারা শিক্ষায় না উন্নতি করতে পারে। শিক্ষায় যদি পিছিয়ে যায় একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, তাহলে তারা সব দিক থেকে তাদের পিছিয়ে যাবে। আজকে আমাদের দেশ কিন্তু সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, মাদ্রাসা প্রতি বছর 5,000 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, অথচ 1,000 কোটি টাকা তার খরচা হচ্ছে না, বাকি টাকাগুলো পড়ে থাকছে। অথচ দেখা যায় মাদ্রাসা শিক্ষক নেই। মাদ্রাসা 2016 সালের পর থেকে আজকে 9 বছর হলো একটাও টাকা এসিআর হিসাবে ঢোকে না। অথচ 2016 আগে যা ডেভেলপমেন্ট মাদ্রাসার হয়েছিল, যা বিল্ডিং, যা ফার্নিচার, যা কিছু গ্র্যান্ড ট্যান্ড সব এসেছিল 2016 আগে, 2016 9 বছর আজকে মাদ্রাসা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে হুমকির মুখে পড়েছে। সংখ্যালঘু শিক্ষক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। আজকে শিক্ষক নিয়োগ দেখছেন আপনারা, হাজার হাজার হাই স্কুলে হেডমাস্টার নেই। প্রধান শিক্ষক পরীক্ষা সেই 2017 সালে পরীক্ষায় নিয়োগ হয়েছিল, তারপরে 8 বছর কোনো হেডমাস্টার নিয়োগ হয়নি। তারপরে হেডমাস্টার মুরব্বী, গার্জেন, অভিভাবক যে স্কুলটাকে নিজের মতো মনে করে চালাবে, সেই হেডমাস্টার না থাকার জন্য আজকে একটা ওই স্কুলের একটা অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি দায়িত্ব নিয়ে চালানোর জন্য সেইভাবে স্কুলটা কিন্তু শিক্ষক চলছে না। এটা আমি দায়িত্ব নিয়ে শিক্ষক হিসেবে বলতে পারি। ফলে হেডমাস্টার পরীক্ষা আগামীতে হওয়া দরকার আছে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রতি বছর যেন নিয়োগ হয়, আবার সে আগের মতন ফুলে ফলে যেন ভরে যায় এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষক শিক্ষায় ভরে যায়। তাহলে দেখবেন আবার সচেতন, শিক্ষিত এবং যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছে সমাজের, তাদের ছেলেমেয়েকে যখন আবার সরকারি স্কুলে ভর্তি করবে, আবার দেখবেন সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার ফুলে ফলে ভরে যাবে এবং সেখান থেকে স্কলার বেরোবে। যেমনটি ঠিক এর আগে আমরা দেখেছিলাম, সেই সুবর্ণযোগ ফিরে আসুক। এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা যে এসআইয়ের মাধ্যমে যে চাইছে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা নৈতিকতা, একটা বাতাবরণ তৈরি হোক, একটা নৈতিক পরিবেশ তৈরি হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন মরে না যায় এবং আগামী যেন জীবিত হয়, খুব সুন্দরভাবে চলে। এই আবেদন, এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এসআইও পশ্চিমবঙ্গের একটা বিশেষ কর্মসূচিকে সামনে রেখে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। মূলত আমরা তিনটে সামনে রেখে আমাদের আন্দোলন পরিচালনা করছি। একটা হচ্ছে যে ওবিসির সংরক্ষণ নীতি যেটা, সেটার পুনর্বহাল, আর একটা হচ্ছে সমন্বিত শিক্ষাঙ্গন, অর্থাৎ একটা সুরক্ষিত শিক্ষাঙ্গন এবং কর্মসংস্থান, যেটা মূলত একটা পশ্চিমবঙ্গের একটা জ্বলন্ত সমস্যা। তিনটে কিছুকে সামনে রেখে আমরা এটাকে মূলত আজকে আমরা এটা এই যে আমাদের প্রেসিডেন্ট এটা আমরা করেছি। মূলত আমাদের এই বক্তব্য হচ্ছে এটাই যে বর্তমানে ওবিসির যে মূল সমস্যা, যেটা 2011 সালে ওবিসি যখন প্রথম আইন প্রণয়ন করা হয়, তখন ওবিসি আইন প্রণয়নের পরে বা ওবিসির যে নীতি সেটা প্রণয়ন করার পরে মুসলমানরা একটা মূল স্রোতে ফিরে আসার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। একদিকে যেমন এটা সত্যি কথা যে মুসলমানরা সাজার কমিটির রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছিল তারা কিন্তু মূল স্রোতে নেই, তো তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য এটা একটা ভালো প্রয়াস ছিল, যে প্রয়াসের মাধ্যমে আমরা এটা দেখছিলাম যে ওবিসির মাধ্যমে অনেক ছেলে বলে কিন্তু তারা পড়াশোনায় এগিয়ে যাচ্ছিল। আমরা অনেক পরিসংখ্যান দেখেছি, 2014 আগে পর্যন্ত দেখা গেছে প্রায় কলকাতা পুলিশে মাত্র 27 জন মুসলিম মহিলা কাজ করতো। আজকে প্রায় 100-র বেশি মুসলিম মহিলা কলকাতা পুলিশে, কিন্তু মুসলিম মহিলা তারা ওবিসির দৌলতেই আমরা বলতে পারি তারা কিন্তু সেখানে চাকরি করছে, এবং তারা মূল স্রোতে ফিরে আসার একটা জায়গায় তৈরি হয়েছে। এবং ওবিসি এমন একটা রিজার্ভেশন, এটা কোনো ভিক্ষা নয়, এটা মুসলমানদের রাইট, সংখ্যালঘুদের রাইটস।
কেন আপনি যেভাবে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সংবিধান এটাকে স্বীকৃত দেয় যে যে কোনো কমিউনিটিকে যে কোনো জাতিকে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সরকার এরকম উদ্যোগ স্বাভাবিকভাবে নিতে পারে। তো সেই উদ্যোগটা যেটা আজকে সুপ্রিম কোর্টে বর্তমান সুপ্রিম কোর্টের দেশে যেটা আজকে একটা বড় সমস্যার দ্বারে পৌঁছে গেছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে ওবিসি এটাকে পুনর্বহাল করতে হবে। এই পুনর্বহালের প্রেক্ষিতে আমরা এটা বলতে চাই যে সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য ছিল যে এটা হাইকোর্টের যেটা বক্তব্য ছিল যে একটা সঠিক সার্ভে হওয়ার পরে সেই সার্ভের মাধ্যমে যদি বর্তমানে মুসলিম কমিউনিটির যারা পিছিয়ে আছে তাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। এটা আমরা বলতে চাইছি যে একটা প্রকৃতগতভাবে সার্ভে হোক, যে মুসলমান সম্প্রদায়ের যারা পিছিয়ে আছে তারা এখানে উঠে আসুক, বা পুরো শুধু মুসলমান নয় অন্যান্য সম্প্রদায়েরও যে সমস্ত মানুষরা পিছিয়ে আছে তাদেরকে আজকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা, এটা আমাদের মূল দাবি। দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সমন্বিত শিক্ষাঙ্গনের একটা স্লোগান আমরা দিচ্ছি। সমন্বিত শিক্ষাঙ্গন বলতে আমরা এটা বোঝাতে চাইছি যে পশ্চিমবঙ্গের বুকে আজকে যে শিক্ষাঙ্গনগুলো এটা খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে লাস্ট আরজি করের যে ঘটনা আমরা দেখেছি, আরজি করের ঘটনা, যাদবপুরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা। সুতরাং আজকে একটা পরিবার বা একটা মানে বাবা মা তার সন্তানকে ক্যাম্পাসে পাঠিয়ে শিক্ষাঙ্গনে পাঠিয়ে সে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারে না। তার কাছে একটা ভয়ের পরিবেশ, তার কাছে একটা ভয় সবসময় তার মনে কাজ করে। কারণ কি, সে হয়তো মানে তার সন্তান যে সেখানে আছে, সে হস্টেলে পড়াশোনা করছে, সে কলকাতার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যে কখন তার সাথে কি ঘটতে পারে এটা কিন্তু একটা সময় একটা অনিশ্চিত জায়গাতে পৌঁছে গেছে। তো সুতরাং তার সাথে এটাও দেখবেন আজকের কলেজগুলোতে, আপনি সেই উলুবেড়িয়া কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজগুলোতে আপনি দেখবেন একটা ব্যাপক ফেক কালচার শুরু হয়েছে। যে যারা ওখানে পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে সেখানে পড়াশোনা করছে, দীর্ঘদিন ধরে তারা পড়াশোনার নামে ইউনিয়নে তারা জুড়ে আছে, সেখানে থ্রেড কালচার তৈরি করছে যে সেখানে যারা আসছে তাদেরকে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা ক্যাম্পাসে থাকবে, শিক্ষাঙ্গনে থাকবে, যেখানে মূলত ছেলেরা পড়াশোনা করার পাশাপাশি একটা গণতন্ত্রের চর্চা করবে, একটা বাকস্বাধীনতা পাবে তারা, সেটা কিন্তু আজকে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের বুকে এটা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। সুতরাং এখানে আমাদের একটা দাবি হচ্ছে একটা সমন্বিত শিক্ষাঙ্গন নিয়ে আমরা স্লোগান দিয়েছি। সমন্বিত শিক্ষাঙ্গনের ব্যাপারে আমাদের আর একটা বক্তব্য হচ্ছে আজকে ক্যাম্পাসগুলোতে যেটা বৈষম্য রয়েছে। আজকে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে হিজাব পড়ার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে, কোথাও ধর্মীয়ভাবে কটূক্তি করা হচ্ছে। আমরা বিশেষ করে লাস্ট 2-3 মাস ধরে দেখেছি বিভিন্ন ঘটনা, কাশ্মীরের ঘটনার পর থেকে অনেক মুসলিম ছেলেদের কলকাতার বুকে তাদেরকে সন্ত্রাসবাদী বলে বলা হয়েছে। কেউ ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, একটা ডক্টর একটা মুসলিম পেশেন্টকে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন। সুতরাং এই যে একটা পরিবেশ তৈরি হচ্ছে, এই পরিবেশ থেকে ক্যাম্পাসকে মুক্ত করতে হবে, শিক্ষাঙ্গনকে মুক্ত করতে হবে, শিক্ষাঙ্গনকে একটা স্বাভাবিক পরিবেশ, পড়াশোনার পরিবেশ দিতে হবে। এটা আমাদের মূলত দাবি রয়েছে। তৃতীয়ত আমরা যে দাবিটা করছি সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে। কর্মসংস্থানের ক্ষেত্রে এটা কোনো সন্দেহ নেই, আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে আজকে যুব সমাজ কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা দিশেহারা। একদিকে যেমন যে চাকরিগুলো তারা পাচ্ছে, লাস্ট এসএসসি 2016 সালের পরে কোনো এসএসসি হচ্ছে না। আপনি 2016 সালের পরে যে এসএসসি 2016 সালের যে এসএসসি তাদের চাকরি চলে যেত, তাদের রাস্তায় জন্য আন্দোলন করতে হচ্ছে শিক্ষকদেরকে তাদেরকে করার জন্য, আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। সুতরাং এটা একটা বড় সমস্যা যে একদিকে যেমন চাকরি হচ্ছে না, আবার চাকরি যাদের হচ্ছে তাদের কিন্তু চাকরি চলে যাচ্ছে। আপনি প্রাইমারির ক্ষেত্রে দেখবেন, প্রাইমারির ক্ষেত্রেও সেম সমস্যা। প্রাইমারির ক্ষেত্রেও এটা দেখা গেছে যে লাস্ট যে নিয়োগ হয়েছে, নিয়োগ হওয়ার পর থেকে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে প্রায় পশ্চিমবঙ্গের বুকে 5000-এর বেশি প্রাইমারি স্কুলে যেখানে শুধুমাত্র একজন শিক্ষক আছে। একজন শিক্ষক, তিনি মিড ডে মিল খাওয়ান, তিনিই পড়াশোনা করান, তিনিই আবার ওখানে ছেলেদের হিসাব রাখেন, সমস্ত কিছু একজন শিক্ষককে করতে হচ্ছে। সেখানে একটা বড় ক্রিটিক্যাল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আপনি যদি একইভাবে দেখেন যে হাই স্কুলগুলোর ক্ষেত্রে প্রায় 72,000 মানে শিক্ষকের পদ, যেগুলো মানে বিষয়ভিত্তিক শিক্ষক, সেগুলোর কিন্তু অভাব রয়েছে আজকে স্কুলগুলোর। এর পরিস্থিতির প্রেক্ষিতে কি হচ্ছে, স্কুলগুলো বন্ধ হচ্ছে। আপনারা দেখেছেন রিসেন্টলি খবর হয়েছে হাওড়াতে প্রচুর প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো এগুলো আমরা মনে করি একটা সরকারি অনিয়ম, সরকার ইচ্ছাকৃতভাবে এগুলোকে বন্ধ করার একটা প্রয়াস চালাচ্ছে, যে সেখানে শিক্ষক নিয়োগ না হওয়া এবং সেখানে যে স্কুল ছুট হচ্ছে সেই স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের কোনো বিশেষ উদ্যোগ সরকার কিন্তু গ্রহণ করছে না। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের আরেকটা বড় দাবি হচ্ছে যে বর্তমান পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে শুধুমাত্র একজন ছেলেকে শুধু গ্র্যাজুয়েট হলে হবে না, গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি তাকে একটু স্কিল বেসড শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের একটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ দাবি এখান থেকে উল্লেখ করেছি যে যারা স্কিল বেসড কোর্সগুলোকে কলেজ চালু করতে হবে। একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন করছে, সে গ্র্যাজুয়েশন করার পাশাপাশি সেখান থেকে একটা স্কিল বেসড কোর্স করতে পারে, সে যদি এআই শিখতে পারে, যদি গ্রাফিক্স শিখতে পারে, সেখান থেকে যদি সে অন্য কোনো কোর্স শিখতে পারে, তাহলে কী হবে, সে তার গ্র্যাজুয়েশন করার পাশাপাশি তার কর্মসংস্থানের কাজটাও কিন্তু সে অনেকটা এগিয়ে যেতে পারে। কারণ আজকে গ্র্যাজুয়েশন করার পর তার কর্মসংস্থান নেই,
তো গ্র্যাজুয়েশন করার পর তাকে টিউশন পড়াতে হবে, নাহলে কোনো একটা স্কুলে বেসরকারি স্কুলে তাকে পড়াতে হবে, অথবা ডেলিভারি বয়ের কাজ করতে হবে। সুতরাং এই যে পরিবেশ পরিস্থিতি, এটাকে আমরা এই তিনটে মূলত ইস্যুকে সামনে রেখে আমরা আমাদের এই শিক্ষা আন্দোলন শুরু করেছি। এই শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। একটা দাবি রয়েছে যে আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন আলিয়া বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একটা মুসলমানদের এগিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। সেখানে দীর্ঘদিন ধরে সরকারি গ্র্যান্ট বন্ধ করা হয়েছে, সরকারি যে অনুদান সেটা দেওয়া হচ্ছে না। অন্যদিকে সেখানে হস্টেল নেই পর্যাপ্ত, প্রচুর ছেলে মেয়ে হাওড়া থেকেই প্রচুর ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করতে গিয়ে কিন্তু তারা হস্টেল পায় না, তাদেরকে পড়াশোনা অনেক সময় মাঝপথে ছেড়ে দিতে হয় হস্টেলের টাকা জোগাড় করতে গিয়ে, পড়াশোনার টাকা জোগাড় করতে গিয়ে। আমরা দাবি করছি যেটা যে যতগুলো পশ্চিমবঙ্গে এসএসসি, পিএসসি, সিএসসি যে সমস্ত এক্সামগুলো হচ্ছে, সেই এক্সামগুলোকে সঠিক সময়ে করা, এবং সেই সাথে সাথে সেই ক্ষেত্রে এক্সামগুলোর ক্ষেত্রে একটা দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করা, এবং একটা জব ক্যালেন্ডার প্রকাশ করা। আজকে জব ক্যালেন্ডার প্রকাশ নেওয়ার ফলে কী হচ্ছে, কত ভ্যাকান্সি আছে, কত শূন্যপদ আছে, এটার ব্যাপারে আজকে সমাজও জানে না, ছাত্রছাত্রীরাও জানে না, সরকারের ব্যাপারে কিন্তু স্পষ্ট করে খোলাস করে কিছু বলছে না। সুতরাং আমরা জব ক্যালেন্ডারের দাবি করেছি যে আপনি জব ক্যালেন্ডার প্রকাশ করুন, আপনি শূন্যপদ প্রকাশ করুন, ভ্যাকান্সি লিস্ট কত আছে, এবং সেই সাথে সাথে নিয়মিতভাবে এই পরীক্ষাগুলো নিতে হবে, যে পরীক্ষাগুলো কিন্তু লাস্ট 10 বছর ধরে দেখছি আমরা পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে না। আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে স্কুল ছুট এদেরকে ফিরিয়ে আনার জন্য একটা শিক্ষকদের একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট হওয়া দরকার। এই কমিউনিটি এঙ্গেজমেন্ট শুধু শিক্ষকরা করবে না, আমরাও সাংগঠনিকভাবে করার উদ্যোগ নিয়েছি, যে এলাকায় স্কুল ছুট হচ্ছে সেই এলাকার ছেলেদের সাথে শিক্ষকদের পক্ষ থেকে তাদের সাথে বাড়িতে যাওয়া, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের কনভেন্স করা, তাদের সুবিধা অসুবিধা দেখা, এবং এটা আমরা আমাদের সাংগঠনিক স্তরে, সাংগঠনিক চ্যানেলে আমরা এই কাজটা করবো। এলাকাতে যাবো, গিয়ে এবং শিক্ষকদের সাথে নিয়ে যাবো, যে অন্তত যারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে তাদের স্কুলে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের আপনি গ্রামগঞ্জের মানে পরিবেশ পরিস্থিতি ঠিক সমান হয়ে গেছে। আপনি ক্লাস 10-এর পর কোনো ছেলেকে আপনি খুঁজে পাবেন না। ক্লাস 8-এ যে ছেলেগুলো পরীক্ষা দেয় তারা অর্ধেক ছেলে ক্লাস 10-এ গিয়ে মাধ্যমিক দিচ্ছে। সুতরাং এই যে ব্যাপক অংশের স্কুল ছুট হচ্ছে, অথচ আমরা বলছি আমরা 60 বছর 70 বছর স্বাধীনতা থেকে এগিয়ে গেছি, আমাদের ইকোনমি এত এগিয়ে গেছে, আমরা এত বেশি ডেভেলপ হয়ে গেছি, ইন্টারনেট আজকে প্রত্যেকের বাড়িতে দিয়েছি, কিন্তু আলটিমেটলি শিক্ষা যেটা দেওয়া দরকার ছিল তার গুরুত্ব আজকে মানুষের কাছে নেই। কারণ আজকে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাদের ভবিষ্যৎ না হওয়ার ফলে তারা এই জায়গাতে তারা স্কুল ছুট করছে। আমরা এখান থেকে দাবি করেছি যে একটা মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ একটা স্কলারশিপ ছিল, কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ। সেই স্কলারশিপ যারা সংখ্যালঘু পিএইচডি হোল্ডার তাদেরকে দেওয়া হতো পিএইচডি করার জন্য, কিন্তু লাস্ট 2018 পর থেকে স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে এই মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ স্কলারশিপটা অবিলম্বে ফেলোশিপটাকে চালু করতে হবে, যার ফলে যে মুসলিম সংখ্যালঘুরা যারা আজকে মানে পিএইচডি পর্যন্ত করতে যাচ্ছিল তারা সেখান থেকে অনেকটা দূরে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, তো সেখানে তাদের জন্য এই স্কলারশিপ চালু করতে হবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে বিভিন্ন জেলার মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর কোর্স ভিত্তি করতে হবে। আসলে আজকে দেখুন প্রচুর ছেলে কলকাতার বুকে আজকে পড়াশোনা করছে, বিভিন্ন জেলার মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করছে, এমবিবিএস করার পর কিন্তু তারা আবার নতুন করে তাদের পড়াশোনা এমডি করার ক্ষেত্রে তারা এমডি করতে পারছে না। কারণ কি, প্রচুর কম সংখ্যক মানে শূন্যপদ আজকে মেডিকেল কলেজগুলোতে রয়েছে, যার ফলে এবং শুধু তাই নয়, মেডিকেল কলেজগুলোতে আজকে তাদের এর অ্যাপয়েন্টমেন্টের জন্য, তাদের চাকরির জন্য কিন্তু চাকরি পরীক্ষা হচ্ছে না, যার ফলে প্রচুর ছেলে এমবিবিএস করার পরে বেকার অবস্থায় তারা বসে আছে, তাদেরকে অন্যভাবে নার্সিংহোম প্র্যাকটিস করতে। সুতরাং এটা আমাদের একটা দাবি যে তাদের এই এইগুলোতে অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে কিন্তু অবিলম্বে সিট বৃদ্ধি করতে হবে। আমরা সেই সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ দাবি নিয়েছি যে যোগ্য নৈতিক নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার একটা পুনর্মূল্যায়ন দরকার। যে শিক্ষা ব্যবস্থা, যে এডুকেশন সিস্টেম, যে সিস্টেমটাকে নিয়ে আমরা বারবার বলে থাকি যে শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার রয়েছে, কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মানুষ হচ্ছে না, অর্থাৎ একটা অনৈতিক পরিবেশের মধ্যে তারা বিরাজ করছে। তারা শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে এমন কিছু পাশবিকতা তাদের মধ্যে রয়ে যাচ্ছে, যার ফলে তারা সহপাঠীর প্রতি অত্যাচার করছে, সহপাঠীকে এমনকি ধর্ষণ করতে উদ্যত হচ্ছে, এবং সহপাঠীর ওপর ব্যাপকভাবে তারা সহপাঠীকে তারা কিন্তু মানছে না, এবং শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ব্যাপক দুর্নীতির সাথে তারা জড়িয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা বড় দাবি হচ্ছে যে যোগ্য নৈতিক নাগরিক তৈরি করার লক্ষ্যে আমাদেরকে শিক্ষা যে ব্যবস্থা তার একটা সামগ্রিক পুনর্মূল্যায়ন হওয়া দরকার, যে কোন জিনিসটার অভাবের ফলে আজকে শিক্ষা ব্যবস্থা কিন্তু মানে যেভাবে যে কাঙ্ক্ষিত লক্ষ্য শিক্ষা সেটাতে কিন্তু আমরা পৌঁছতে পারছি না। আমাদের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যেটা হচ্ছে যে আজকে শিক্ষা ব্যবস্থার যে বৈদিকীকরণের একটা বড় ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করছি, যে আজকে আপনি ন্যাশনাল এডুকেশন পলিসির নামে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে বৈদিকীকরণ করছেন এবং সেটাকে ডিস্টর্শন করা, অর্থাৎ তার বিভিন্ন হিস্টোরিক্যাল দিকগুলোকে বাদ দেওয়া এবং সেখানে একটা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে, যার ফলে যারা ছোট কিশোর যারা পড়াশোনা করছে তাদের মনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানেও আমাদের গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে শিক্ষার বৈদিকীকরণ বন্ধ করতে হবে। মূলত টোটাল 15টা দফা দাবি আমরা এখানে নিয়ে এসেছি। এই 15 দফা দাবি আমাদের কাছে আমরা মনে করি এটা শুধু এসআইওর দাবি নয়, এটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের দাবি, এটা
একজন অভিভাবকের দাবি, একজন পিতামাতার দাবি। আগামীর পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখতে গেলে এই দাবিগুলো পূরণ হওয়া অত্যন্ত জরুরি। কারণ এটাই আমাদের মূল ভাবনা। এই ভাবনাকে সামনে রেখে শুধু হাওড়া জেলা নয়, আমরা সমগ্র রাজ্যে, পশ্চিমবঙ্গ জুড়ে আমরা আন্দোলন পরিচালনা করছি। গতকাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, গতকাল থেকে আমাদের মুভমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের এই মুভমেন্টের প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় পথসভা, কোথাও SDO অফিস অভিযান, কোথাও DM অফিস অভিযান, কোথাও র্যালি, বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি জমা দেবো এবং আমরা বিভিন্নভাবে মানুষের কাছে যাব জনমত গঠন করার লক্ষ্যে। এবং আমরা এই সমস্ত কিছুর পরে আমরা 19 নভেম্বর আমরা কলকাতায় বিধানসভা অভিযানের ডাক দিয়েছি। সেটা কলেজ স্কোয়ারে জমায়েত করে আমরা সেখান থেকে বিধানসভার উদ্দেশ্যে যাব। সেখানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই 15 দফা দাবি আমরা তুলে ধরবো। আমি মনে করি এই যে 15 দফা দাবি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সময় উপযোগী দাবি। আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষের জনসাধারণের কাছে এটাও আহ্বান করতে চাই, তারা এই আন্দোলনে আমাদের পাশে থাকুক। কারণ এই আন্দোলনটা শুধু SIOর আন্দোলন নয়, এটা সমগ্র ছাত্র সমাজের আন্দোলন, সমগ্র ভবিষ্যতের আন্দোলন। আগামী ভবিষ্যৎকে বাঁচাতে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এই কয়েকটা কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত